সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি। আজ আমাদের সঙ্গে আছেন বার্তা24.com-এর স্পোর্টস এডিটর এম কায়সার। কায়সার ভাই, বড়দিনের শুভেচ্ছা, কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আজ তো বড়দিন গেল, আমাদের স্পোর্টসম্যান মানে স্পোর্টস সাংবাদিক বা স্পোর্টসের এর সঙ্গে যারা জড়িত তাদের জন্য একটা অফ ডে। সারা বিশ্ব জুড়ে মোটামুটি এই অফ ডেটা চলে এবং আমরা আচ্ছা দেখেছিও, বা অফ ডে হলেও এই খবরই আসলে কিন্তু সমস্ত নিউজ মিডিয়ায় চলছে যে কে এবং এখন তো সামাজিক মাধ্যমের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, সবাই ক্রিসমাসের ছবি পোস্ট করছে এবং সেটাই খবর হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম আজ বড়দিনে লিওনেল মেসি, তারপর কিলিয়ান এমবাপ্পে, এরাও ক্রিসমাসের ছবি তারা ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন, সেই পোস্ট করছেন এবং সেটা আমরা দেখছি। যেমন ইন্টারেস্টিংলি যেটা মনে হলো যে মেসির ছবিটা 3 বাচ্চা নিয়ে একদম ছবি সাদা লাল ডোরা কাটাই পরে একদম খুবই শিশুসুলভ একটা ছবি এবং চমৎকার লেগেছে তার ছবি। এবং এরপর রিয়াল মাদ্রিদের তারকা হামেস রদ্রিগেজ, সেও পরিবারের সঙ্গে ছোট তার বাচ্চা ফিলিপ লাম, তারপর রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, সে আছেন। এবং যেটা ইন্টারেস্টিং আমার কাছে লাগলো, একটু পরে এটা দেখলাম যে সচিন টেন্ডুলকারও টুইট করেছেন, সান্তা ক্লজের সঙ্গে। সেটা আমি বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসী যারা রয়েছেন তারা কিন্তু শুধু যে ছবি পোস্ট করেছেন এবারের বড়দিনে তা কিন্তু না, অনেকে কিন্তু পোস্ট করেছেন, যেটা আপনি বললেন যে সচিন টেন্ডুলকার পোস্ট করেছেন এবং বাংলাদেশের অনেক ক্রিকেটার কিন্তু তাদের ফেসবুকে অনেককে এরকমভাবে বড়দিনের শুভেচ্ছা উইশ করেছেন। তো আমার মনে হয় যে এটি একটা খুব ভালো একটা বিষয় যে অন্য যারা রয়েছে তাদের সবার প্রতিও ধরেন আপনার এই ধরনের একটা শুভেচ্ছা জানানোর যেটা। আর আপনি যেটি বললেন যে বড়দিনে কিন্তু সাধারণত সবসময়, এটি কিন্তু এবারের না, সবসময় কিন্তু আপনি এই দিনটা অফ ডে হিসাবে রাখা হয়। এদিন ক্রীড়া সাংবাদিকদেরও ছুটি, সেই সঙ্গে কিন্তু যারা খেলোয়াড় রয়েছেন তাদেরও ছুটি, সবাই পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে দিন কাটান। এবং আমার পরিচিত অনেক সাংবাদিক আজকে কিন্তু সোনারগাঁ হোটেলে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলেন, এই বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেটাই, আজ আমার মেয়েও আমাকে মেরি ক্রিসমাস জানিয়েছে সকালবেলা। আমি খুব অবাক হয়েছি যে সে কীভাবে এটা জানতে পারলো যে আজ মেরি ক্রিসমাস। যাই হোক, আমরা এর মধ্যে ছিলাম এবং যেটা হয়, আমি একটা খুব মজার একটা ভিডিও পেলাম। সেটা হচ্ছে যে লিভারপুলের খেলোয়াড়রা তারা লিভারপুলের একটি স্কুলে গিয়ে মানে বাচ্চাদের ওখানে, মানে আপনি জানেন যে ইংল্যান্ডে অবভিয়াসলি এলাকা ভিত্তিক সাপোর্টের দল থাকে। লিভারপুলের লোকজন জীবনেও ম্যানচেস্টার সাপোর্ট করবে না, ম্যানচেস্টারের লোকজন জীবনেও লিভারপুল, এভারটন, লন্ডনে কোনো দলকে সাপোর্ট করবে না। এবং সেটাই হয়েছে যে ওরা তো অবশ্যই লিভারপুলের ফ্যান, তারা ভ্যান ডাইকের বড় ভক্ত এবং তারা যখন তাদের দলের এরকম প্রিয় তারকাদের কথা বলছেন, বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ভ্যান ডাইক সহ এলিসন অ্যান্ডারসন সবাই তারাও গিয়ে তাকে করছে। সেই ভিডিওটা আছে, আমরা ভিডিওটা একটু দেখে নিই। Scary. What was that? What? Merry Christmas! চমৎকার সৌহার্দ্যমূলক এবং ক্রিসমাসের এটা এক মজা আর কি। তারা সবাই বাইরের দেশের যারা করে আর কি, স্কুলে যায় বা কোনো জায়গায়। একবার দেখলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো গিফট বিতরণ করছে। রাইট, আমি আজকেও ফেসবুকে দেখলাম যে ঢাকার রাস্তায় হোন্ডা চালাচ্ছেন একজন সান্তা ক্লজ। যাই হোক, তবে এই ক্রিসমাসের পরের দিন যেটাকে বক্সিং ডে বলা হয়, তো বক্সিং ডের একটা বিভিন্ন ধরনের কারণ আছে। অনেকে বলেন যে ক্রিসমাসের যেসব গিফট সেটা বক্সগুলোকে আনবক্স করা হয় যেদিন, সেই দিনই বক্সিং ডে। এটা নিয়ে আমি দেখলাম যে ইতিহাসে আসলে নানা ধরনের তথ্য আছে। কেউ কেউ বলছে যে না, যারা ওই আগের দিনে যখন সমুদ্র অভিযানের নাবিকরা যেত, তারা একটা বক্সের মধ্যে টাকা পয়সা রেখে পৃষ্ঠের কাছে রাখতো, যে যাত্রা যাতে নিরাপদ হয়, যদি নিরাপদে ফিরে আসতে পারে, ফিরে আসলে ওই বক্সের সমস্ত টাকা গরিব দুঃখীদের মধ্যে দান করে দেবে। আর মেইনলি যে কথাটা সেটা হচ্ছে যে সবাই মানে ধনীরা তাদের যারা তাদের সাথে কাজ করে, সারাদিন পরিচালকটা কাজ করে, তাদের জন্য একটা বক্সে টাকা রাখে এবং সেই টাকাটা তারা দেবে এবং তারা পরের দিন তাদের ডে অফ ছুটি, 26 তারিখ ছুটি, ওই দিন তারা এটা খুলবে। যাই হোক, এবং এর সঙ্গে খেলা, মূলত ইউরোপে ফুটবলটাই ছিল, কিন্তু আমরা দেখেছি অস্ট্রেলিয়া খুব রিলিজিয়াসলি পরের দিন একটা বক্সিং ডে টেস্ট একটা রাখবেই। যথারীতি কালও তাদের একটা বক্সিং ডে টেস্ট আছে নিউজিল্যান্ডের সঙ্গে এবং তার জন্য তারা যথেষ্ট প্রস্তুত হচ্ছে এবং প্রথম টেস্ট তারা জিতে নিয়ে অলরেডি অ্যাডভান্টেজে আছে এবং ইংল্যান্ডও খেলছে। ইংল্যান্ডও সাউথ আফ্রিকার সঙ্গে কালকে প্রথম টেস্ট
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে তারা নামবে। এবং এই টেস্ট আমরা জানি যে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার লড়াই কিন্তু দীর্ঘদিন পুরনো, তারা অনেক পুরনো টেস্ট দল। এবং এর মধ্যে যেটা সব এবার দৃষ্টি আকর্ষণ করেছে এটা জেমস অ্যান্ডারসন, তার 150তম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এটা, এবং তিনি অষ্টম কি নবম এই মধ্যেই 10-এর মধ্যে আছেন আর কি এই খেলার ইয়ের মধ্যে। যাই হোক, এ ব্যাপারে জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ার নিয়ে আপনার কি? জেমস অ্যান্ডারসনের বিষয়ে একটু আসার আগে একটু বলে আসছি যে সেঞ্চুরিয়ানের যে টেস্ট ম্যাচটা হবে সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য, সাউথ আফ্রিকার জন্য অনেক বড়, এক অর্থে যে নতুন করে একটা নতুন দক্ষিণ আফ্রিকাকে হয়তো দেখা যাবে এখানে। কারণটা হলো যে তাদের কোচ হিসেবে রয়েছেন বাউচার এবং মার্ক বাউচার, এবং আপনি টিম ম্যানেজমেন্টে কিন্তু প্রচুর চেঞ্জ এসেছে। আপনি জ্যাক ক্যালিস ব্যাটিং কোচ হিসেবে এসেছেন। সো সবকিছু মিলে তাদের কিন্তু আমাদের ল্যাঙ্গাভেলকে নিয়ে গেল, রাইট। যত পুরনো খেলোয়াড় ছিলেন সাউথ আফ্রিকার, সব পুরনো খেলোয়াড় কিন্তু এই দলটির মধ্যে যোগ দিয়েছেন, যাতে এই দলটিকে, সাউথ আফ্রিকা কিন্তু সাম্প্রতিক রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়। ভারতের মাটি থেকে তারা 3-0 টেস্ট সিরিজ হেরে গিয়েছিল, এবং সাম্প্রতিক সময় তাদের টেস্ট ক্রিকেটে তারা আগে যেরকমভাবে দাপুটে ছিল টেস্ট ক্রিকেটে, সেরকম দাপুটটা কিন্তু নেই। সো আমার মনে হয় যে এখন আবার এই সেই পুরনো যে সাউথ আফ্রিকান প্লেয়াররা যারা এখন কোচিং প্যানেলে জয়েন করলে এই দলটার মধ্যে কিছুটা একটা চেঞ্জ আসতে পারে, এবং সেই চেঞ্জ দেখানোর সবচেয়ে বড় সুযোগ কিন্তু সাউথ আফ্রিকার সামনে এই সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের সাথে টেস্টে। ফিরি আপনি জেমস অ্যান্ডারসনের বিষয়। জেমস অ্যান্ডারসনকে বলা হয়ে থাকে যে এই সময়ের সবচেয়ে ভালো সুইং বোলার তিনি, সুইংই বোলার, ইনসুইং করাতে পারেন, আউটসুইং করাতে পারেন, বাউন্সার দিতে পারেন, এবং আপনার 145 গতিতে বল করতে পারেন টানা একইভাবে। এবং তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে আপনি যেটি বললেন যে 149 টেস্ট ম্যাচ খেলেছেন, 150 টেস্ট ম্যাচ তার হতে যাচ্ছে, এটা কোনো সন্দেহ নেই, এটা একটা বড় মাইলস্টোন। এবং তার চেয়ে বড় মাইলস্টোন কিন্তু তিনি এর আগে টপকেছেন। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কিন্তু তার চেয়ে বেশি উইকেট ছিল, 500 উইকেট ছিল আপনার ওয়ালসকে টপকেছিলেন ওয়াসিম আকরাম, এবং সবচেয়ে বেশি এখন টপকেছেন তাকে ওয়াসিম আকরাম এবং ওয়ালসকেও জেমস অ্যান্ডারসন, 575টি উইকেট রয়েছে। এবং দেখুন তিনি কিন্তু টেস্ট ক্রিকেট খেলা শুরু করছেন কবে থেকে, 2003 সাল থেকে। 2003 সাল থেকে এখন 2019 সাল পর্যন্ত এত লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে টিকে থাকা একজন পেস বোলার হিসেবে, রাইট, একজন পেস বোলার হিসেবে, যেটা একদম সর্বোচ্চ শারীরিক ক্ষমতার জায়গাটা, রাইট। এবং তিনি কিন্তু কোনো সময় কিন্তু তাকে আমরা ফর্মহীন অবস্থায় দেখিনি। তিনি কিন্তু যখনই খেলেছেন পারফর্ম করেছেন এবং ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। বাট এর মধ্যে কিন্তু তার গ্যাপও হয়েছে, বেশ কিছু ইনজুরিতে পড়েছিলেন তিনি, লম্বা কয়েকবার ইনজুরিতে তিনি পড়েছেন, এবং যখন ফিরে এসেছেন তখন কিন্তু আবার সেই পুরনো অ্যান্ডারসনকে দেখা গিয়েছে। সো কালকেও তিনি যে সেঞ্চুরিনে খেলতে নামছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচে, আমার মনে হয় যে এই ম্যাচেও হয়তো আমরা এর আগে জেমস অ্যান্ডারসনকে যেভাবে দেখেছিলাম, এবং সেঞ্চুরিয়ানের উইকেট কিন্তু আপনার পেস বোলারদের সহায়ক হয়ে থাকে, সাউথ আফ্রিকার ম্যাক্সিমাম উইকেটই পেস বোলিং ওরিয়েন্টেড হয়ে থাকে। সো আমার মনে হয় যে কালকের এই ম্যাচে এত বড় মাইলস্টোনের সামনে এখন দাঁড়িয়েছেন, 150 টেস্ট ম্যাচ, যদি ভালো তিনি করতে পারেন, এখানে 3 ম্যাচের সিরিজ হবে, এই 3 ম্যাচের সিরিজে যদি 25 উইকেট পেতে পারেন, 600 উইকেট তার হয়ে যাবে এখানে। সো আমার মনে হয় যে সব কিছুর সামনে জেমস অ্যান্ডারসন দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই তিনি যদি নিজেকে তিনি যদি পারফর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি সুবিধা যেটা হবে সেটা হলো যে তার দলের জন্য অনেক বড় একটা বিষয় হবে। বেন স্টোকসকে মনে হয় পাচ্ছে না, এরকম একটা, বেন স্টোকসের বাবা অসুস্থ, সেই কারণে হয়তো বেন স্টোকস খেলবে না। তাই আপনি মনে করেন যে ইংল্যান্ডের শক্তি কিছুটা কম নিয়ে মাঠে নামবে? কোনো সন্দেহ নেই, কারণটা হলো যে বেন স্টোকস কিন্তু আপনার অলরাউন্ডার, তিনি যেভাবে ব্যাট করতে পারেন সেভাবে বোলিংও করতে পারেন, এবং ম্যাচ উইনার একজন ক্রিকেটার। তো একজন ম্যাচ উইনার ক্রিকেটারকে আপনি যদি সাউথ আফ্রিকার মতো জায়গায় টেস্ট ম্যাচে যদি না পান, তাহলে কিছুটা হলেও তার শক্তিমত্তা কমে যাবে দলের। কিন্তু এই আপনার ইংল্যান্ড দলকে যদি আপনি বিবেচনা করেন, দেখবেন এখানে কিন্তু আপনার প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। যখনই কোনো ভ্যাকুয়াম তৈরি হয়েছে তখন কিন্তু সাথে সাথে এসে আরেকজন সেই জায়গাটুকু নিতে পারছেন। সো আমার মনে হয় যে নতুন যিনি সুযোগটা পাবেন এখানে, তার সামনে নিজেকে প্রমাণ করার একটা বড় বিষয় রয়েছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি শক্তি বিবেচনা করেন, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে সমান সমান শক্তি কিন্তু, এবং আমি কিছুটা এগিয়ে রাখবো সাউথ আফ্রিকাকে এই কারণে, যেহেতু আপনার বেন স্টোকস খেলছেন না, আর খেলাটা হচ্ছে সাউথ আফ্রিকার মাটিতে। আচ্ছা, যাই হোক, তবে আমাদের কাছে আমরা যে লিস্টটা আছে, মানে সবচেয়ে বেশি টেস্ট খেলার যে তালিকাটা আছে, এর শীর্ষে আছেন সচিন টেন্ডুলকার 200টি টেস্ট ম্যাচ খেলে। তারপর রিকি পন্টিং আছে
রিকি পন্টিং আছে 168টা ম্যাচ সম্ভবত। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই তালিকায় কিন্তু বোলারটা খুবই কম আছে। যাই হোক, এই তালিকাটা আমরা একটু পরেই দেখব। আমরা নিউজ গ্যালারির একটা বিরতি সময় হয়ে গেছে, ফিরছে শিগগিরই, সঙ্গে। নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস, আমার সঙ্গে আছেন বার্তা24.com এর স্পোর্টস এডিটর এম কায়সার। কায়সার ভাই, আমরা কথা বলছিলাম বক্সিং ডে টেস্ট এবং ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার যে টেস্ট ম্যাচ কাল সেঞ্চুরিয়ানে হবে সেটা নিয়ে, এবং এর সূত্র ধরেই জেমস অ্যান্ডারসন তার 150তম টেস্ট ম্যাচ নিয়ে খেলতে নামছেন। সেই ব্যাপারটা আমরা কথা বলছিলাম। এত দীর্ঘদিন ধরে একজন পেসার আপনি কিভাবে দেখছেন যে এখনো টিকে আছেন এবং পেস বোলিং তার সেই ফর্ম নিয়ে করে যাচ্ছেন, সেটা আপনি কিভাবে দেখছেন? এটা অন্যতম কারণ হলো ডেডিকেশন, এবং তার যে টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট এবং টি-20 যে একটা আলাদা করার যে বিষয়টা, সেটি কিন্তু তিনি খুব ভালোভাবে দেখাতে পেরেছেন। দেখবেন যে আপনি জেমস অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারটা যদি আপনি পুরো ক্রিকেট ক্যারিয়ারটা যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে তিনি কিন্তু 2015 সালের মার্চ মাসের পর কিন্তু আর ওয়ানডে ম্যাচ খেলেননি। দ্যাট মিনস তার সব মনোযোগ কিন্তু শুধুমাত্র তিনি ঢেলে দিয়েছেন গত 4 বছর ধরে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য। এবং যেটি আমরা আলোচনা করছিলাম যে তাকে দেখবেন যে আপনি তাকে নিয়ে যতগুলো টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড, প্রায় প্রত্যেকটার মধ্যে কিন্তু তিনি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন, মানে টপ পারফর্মার তিনি ছিলেন। এবং তিনি টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে সেরকমভাবে গড়ে নিয়েছেন। সো টেস্ট ক্রিকেটের মানেটাই হলো যে এখানে নিজেকে পরীক্ষায় ভালোভাবে সবসময় ভালো করাটা। সো এই জিনিসটা তিনি খুব ভালো মতো করতে পেরেছেন। আর আপনি জানেন যে একজন বোলার, বিশেষ করে ফ্রন্টলাইন একজন বোলার, তিনি কিন্তু যখন 3 ফর্মে ক্রিকেটে খেলবেন, সেখানে কিন্তু ইনজুরিতে পড়ার তার বড় ধরনের একটা সমস্যা থাকে, বা এত বেশি হার্ডওয়ার্ক করলে আপনি বার্ন আউট হওয়ারও একটা সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। সো আমার মনে হয় যে সেই জিনিসটা তিনি খুব ভালোভাবে মানে স্যাগ্রিগেট করতে পেরেছেন, এবং এর কারণেই আপনি দেখবেন যে তিনি টেস্ট ক্রিকেট খেলছেন এবং শুধুমাত্র মনোযোগটা রেখেছেন টেস্ট ক্রিকেটের জন্য, এবং এই কারণে তিনি সেরকমভাবে সফল হয়েছেন। তবে টেস্ট ক্রিকেট খেললেই, শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেললে যে আপনি ইনজুরিতে পড়বেন না তা না, তিনিও কিন্তু ইনজুরিতে পড়েছেন, কিন্তু তার ফিরে আসাটা খুব মানে দ্রুত হয়েছে বা ভালো হয়েছে। আমরা যদি সবচাইতে বেশি টেস্ট খেলার ওই যে তালিকার কথাটা বলছিলাম, সেই তালিকাটা যদি একটু দেখি, সেখানে ব্যাটসম্যান সবচেয়ে বেশি হবে নিশ্চিতভাবে। আমরা সেই তালিকাটা দেখে নেই। সেই তালিকার শীর্ষে আছেন আমাদের উপমহাদেশের ক্রিকেট লিজেন্ড সচিন টেন্ডুলকার। শুধুমাত্র টেস্টে মানে টেস্টে না, ওয়ানডেতে সবচেয়ে বেশি রান, টেস্টে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার, মানে সব ক্ষেত্রে তিনি শীর্ষে আছেন। 200টা টেস্টটা তিনি খেলেছেন। এবং তারপরেই আছেন সম্ভবত রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, এবং তিনি খেলেছেন 168টা টেস্ট ম্যাচ। যদিও অস্ট্রেলিয়ানদের আসলে এত দীর্ঘদিন খেলার একটু অবাকই লাগে, ওরা তো একটু ফর্মের যদি মনে হয় যে আমি আর মাঠে আমার ঠিক মিলছে না, তারা খেলা চালিয়ে যায় না। এটার আরেকটা মূল কারণটা হলো যে অস্ট্রেলিয়া এবং ভারত কিন্তু আপনি দেখবেন যে পুরো 12 মাসে সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেট খেলে কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারত। আপনি প্রায় প্রত্যেক বছরই তারা কিন্তু 10টা থেকে 12টার মতো করে টেস্ট ম্যাচ খেলে। কোনো সময় কিন্তু 14 থেকে 15টা টেস্ট ম্যাচও কিন্তু এক বছরে এই দুটো দেশ খেলে থাকে। এই কারণে তাদের দেশের ক্রিকেটাররা কিন্তু দেখবেন যে আপনি ক্যারিয়ারটা যখন শেষ করেন, তাদের টেস্ট ম্যাচ অনেক বেশি হয়ে থাকে। এরপরই আছেন তার স্বদেশী স্টিভ ও, আমার খুবই প্রিয় ক্রিকেটার, আমি তাকে খুবই পছন্দ করতাম, এবং তার টেস্টের সংখ্যা 166। যদিও অনেকে তার ব্যাটিংয়ের সমালোচনা করেন, তার ব্যাটিং দেখতে রাজসিক না, তিনি কিন্তু খুবই কার্যকর। তিনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন কিন্তু এত দূর তিনি যেতে পারবেন সেটা কিন্তু কেউ চিন্তা করেনি, কিন্তু যখন তার ক্যাপ্টেন্সি তিনি পেয়েছেন এবং তখন থেকে কিন্তু নিজেকে তিনি শাইন করতে শুরু করেছেন। এবং আমি মনে করি যে আয়ল্যান্ড বর্ডারের পর যদি কেউ আপনি অস্ট্রেলিয়ান টিমকে একটা চেঞ্জ করে দেওয়ার যে বিষয়টা থাকে, সেটি চেঞ্জ করেছেন কিন্তু রিকি পন্টিং, এই স্টিভ ওয়া। আচ্ছা, তারপরে আছে জ্যাক কালিস আমাদের দেখা, মানে আমি তো যতদিন দেখি যে মনে হচ্ছে সেরা অলরাউন্ডার, যদিও সাকিব তাকে বিট করেছে। তাকে আধুনিক কালের সোবার্স বলা হয়ে থাকে, যে তিনি যেরকম ভাবে ব্যাট করতে পারতেন ঠিক সেরকম ভাবে বোলিংও করতে পারতেন, মানে ব্যাটে বলে
অলরাউন্ডার। তারা কিন্তু স্টিভ ওয়ার সমান 166টা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন। এবং স্টিভ ওয়ার কিন্তু সব সময় বোলিং করতেন তা কিন্তু না, কিন্তু জ্যাক কালিস কিন্তু আপনি প্রায় সব ম্যাচেই আপনার মানে বোলার হিসেবে দায়িত্ব পালন করতেন। তারপরে আছে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপাল, এবং তার টেস্টের সংখ্যা 164টি। এবং অদ্ভুত, তার ওই স্ট্যান্ডটা খুব ব্যাটিং করার যে স্ট্যান্ডটা একদম সোজাসুজিভাবে দাঁড়াতেন তিনি, এবং ওই পুঁতে নিতেন পিচের মধ্যে, রাইট, এটা দিয়ে একটা মার্ক তিনি করে নিতেন খুব। এবং 10,000-এর উপর তার রানও রয়েছে। কিন্তু দেখতে খুব একটা ভালো ক্রিকেট খেলতে, মানে তার ব্যাটিংটা পছন্দ হওয়ার মতো ব্যাটিং না, কিন্তু তারপরেও তিনি কিন্তু রান ঠিকই করতে পারতেন এবং অনেক লম্বা সময় ধরে, যেটি 168টির ম্যাচ খেলেছেন, এটি অনেক লম্বা সময় ধরে তিনি সার্ভিস দিয়ে গিয়েছেন দলকে। এরপরে আছেন দা ওয়াল, ভারতের রাহুল দ্রাবিড়, তার টেস্টের সংখ্যা 164টি। এবং দ্রাবিড় তো বলা হয় যে মোটামুটি নিচ্ছিদ্র ব্যাটিং তিনি করতেন, কোনো চান্স কাউকে দিতেন না, রাইট, একদম নির্ভুল ব্যাটিং যেটাকে বলা হয়। টেস্ট ক্রিকেটে যেরকম ভাবে একদম নিচ্ছিদ্র নির্ভুল ব্যাটিং, ঠিক সেরকম ভাবে বলতেন। ভুল শট কোনো খেলতেন না। আপনি দেখবেন যে আধুনিককালে অনেকে শটস খেলে থাকেন যে ব্যাটের কানায় লেগে 4 হয়ে গিয়েছে, কিন্তু আমার দেখা মতে, আমি মানে যতদিন ক্রিকেট ফলো করছি বা রাহুল দ্রাবিড়কে যত খেলা দেখেছি, কখনো আমার তার ইনসাইড এজ হয়ে 4 হয়েছে এটি খুব কম এই ধরনের ঘটনা ঘটেছে। কারণটা হলো যে তিনি বলের মেরিট অনুযায়ী পাটা কোন দিকে নিতে হবে, কোন বলটাকে কিভাবে খেলতে হবে, সেটি একদম পুরো ছকের মতো তার মস্তিষ্কে গাঁথা থাকতো। এই কারণে তার শটস খেলতে কিন্তু খুব একটা ভুল হতো না, সমস্যা হতো না, রাইট। এরপর আছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক, তার আছে 161টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা। এবং ক্যাপ্টেন কুকও বলতো তাকে, সেই লিজেন্ডারি ক্যাপ্টেন। ক্যারিয়ার শুরু করেছিলেন কিন্তু সেঞ্চুরি দিয়ে, এবং ক্যারিয়ারটা শেষও করেছেন কিন্তু সেঞ্চুরি দিয়ে, খুব রেয়ার একটাই, রাইট। এবং যার কথা বলছিলাম স্টিভ ওয়ার উত্তরসূরি, পূর্বসূরি অ্যালান বর্ডার 156টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার হাত ধরেই প্রথমে টেস্ট মানে ওয়ানডে ক্রিকেট জিতেছে অস্ট্রেলিয়া, বিশ্বকাপ জিতেছে ভারতের মাটিতে 87-এ, এবং সেই টুর্নামেন্টে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন স্টিভ ওয়া। এবং এরপর আমরা যা দেখলাম, আসলে এই 8 জনই কিন্তু সবাই ব্যাটসম্যান। এবং এরপর সেই যে জেমস অ্যান্ডারসন আসছেন, এবং এটা আসলে অবাক কাণ্ড যে ব্যাটসম্যান, হয়তো এক ব্যাটসম্যানকে টেকনিক্যাল ব্যাপার, খুব বেশি শারীরিক পরিশ্রম সেভাবে নাই, মাথার খেলা, কিন্তু একজন পেসার হয়ে কিভাবে এতদিন টিকে থাকলেন, এটা আসলেই একটা রহস্য। এবং আপনার শারীরিক ফিটনেসটা ঠিক রাখতে হবে এবং ডেডিকেশন ঠিক থাকতে হবে। নিজের ফিটনেসটার উপরে কিন্তু সবচেয়ে বড় মানে অনেক বড় বিষয়। আর একটা জিনিস আপনি তারপর দেখবেন যে আপনি এখন পর্যন্ত জেমস অ্যান্ডারসন কিন্তু সব সময় যে অস্ট্রেলিয়ার মাটি, ইংল্যান্ডের মাটিতে সফল হয়েছেন তা কিন্তু না, তিনি কিন্তু অন্যান্য দেশে গিয়েও কিন্তু ভালোভাবে সফল হয়েছেন। আর জেমস অ্যান্ডারসনের সবচেয়ে বড় বিষয়টা, গুণটা আমি মনে করি যেটি রয়েছে, যে একজন পেস বোলার কিন্তু সবসময় আপনি বোথ সাইডে কিন্তু বল সুইং করাতে পারেন না, কিন্তু জেমস অ্যান্ডারসনের সেই গুণটা রয়েছে। কিন্তু একই পেসে তিনি কিন্তু ইনসুইংও করাতে পারেন, আবার আউটসুইংও করাতে পারেন। সো ব্যাটসম্যানকে কিন্তু খুব দ্রুত ধোকায় ফেলে দিতে পারেন। আচ্ছা, আর যেটা এই প্রসঙ্গে যেটা আমার মাথায় আসলো, যে সেটা হলো যে এখন কিন্তু এত দীর্ঘদিন ধরে টেস্ট খেলোয়াড় কমে যাচ্ছে। যেমন মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারের 15 বছর পার করলেন 23 তারিখ, গত 23শে ডিসেম্বর, কিন্তু তার আমি দেখলাম তার টেস্ট সংখ্যা 90, এবং যা অবস্থা চলছে তাতে মনে হয় না তিনি 100তম টেস্ট খেলতে পারবেন। আপনার কি মনে হয়? না, এর কারণটা হলো যে আপনি দেখবেন যে টেস্ট ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটের চেয়ে এখনকার ক্রিকেটাররা কিন্তু আপনি সবচেয়ে বেশি খেলেন টি-20, এবং টি-20 এবং খেলার জন্য কেমন একটা আগ্রহ কমে গেছে, টেস্ট খেলতেও চান না। আমাদের তো অনেক খেলোয়াড়ই আমরা জানি যে তারা অপশন দেন না, আমরা খেলতে চাই না, পারলে টি-20 অথবা ওয়ানডে খেলি, রাইট। এর কারণটা হলো যে দেখবেন আপনি কিন্তু হাফ ফিট অবস্থায় টি-20 খেলতে পারেন, বা হাফ ফিট অবস্থায় আপনি ওয়ানডে ক্রিকেট খেলতে পারেন, কিন্তু আপনি 5 দিনের ম্যাচ খেলতে হলে আপনার যেরকমভাবে শারীরিক ফিটনেস দরকার, যেরকমভাবে এন্ডুরেন্স দরকার, যেরকমভাবে আপনার মনোযোগ দরকার পুরোপুরিভাবে, সো আমার মনে হয় যে সেটার জন্য আপনার যে প্রাক প্রস্তুতি লাগে, সেই প্রাক প্রস্তুতিটাও কিন্তু অনেক বড় বিষয়, এবং ম্যাচে যখন আপনি নামবেন তখনও কিন্তু আপনার মনোযোগটা অনেক বিষয়। সো আমার মনে হয় যে 5 দিনের ম্যাচ খেললে একজন ক্রিকেটারের কাছ থেকে যেটি হয় যে আপনার প্রায় সব শক্তিটা কিন্তু নিংড়ে না আর কি। সো টেস্ট ক্রিকেট কিন্তু অনেক কঠিন জিনিস। হয়তো দূর থেকে আমরা যারা মাঠের বাইরে থেকে বসে দেখি তাদের কাছে মনে হয় যে অনেক সহজ বিষয়, কিন্তু যে ক্রিকেটার এখানে নিজেকে নিবেদন করে খেলছেন, মানে আসলে খেলার মতো করে খেলছেন,
তার জন্য কিন্তু অনেক কঠিন জিনিস, এবং এই কঠিন কাজ কিন্তু সবসময় সবাই করতে পারেন না এবং চায়ও করতে চানও না। বাংলাদেশের পাকিস্তান সফর টু বি অর নট টু বি, না, এটা এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে রয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটা সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা আগে গিয়ে ওখানে টি-20 খেলবে, তারপরে নিরাপত্তা পরিস্থিতি কেমন সেই টি-20 খেলার পর বুঝে তারপর টেস্ট ম্যাচে খেলবে। তো এটি আমার কাছে মনে হচ্ছে যে একটা অবাস্তব একটা প্রস্তাব। কারণটা হলো যে আপনি টি-20 ম্যাচ খেলার পর যে ওখানে গিয়ে তারপরে বলবেন যে আমি টেস্ট ক্রিকেট খেলবো, এত সহজ না তো। কারণ টেস্ট ক্রিকেট খেলতে হলে আপনার তো অনেক ধরনের এটার সাথে আপনার প্রাক প্রস্তুতির বিষয় রয়েছে। আইসিসির অ্যাপ্রুভাল লাগবে, আপনার ম্যাচ রেফারি লাগবে, আপনার টেলিভিশনকে জানাতে হবে এবং প্রস্তুতিটা সেরকমভাবে নিতে হবে। তো আমার মনে হয় যে সব কিছু মিলে পুরো ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু চরম অনিশ্চিত অবস্থায় রয়েছে। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সুরে কথা বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও যে আপনার মন্তব্য যাচ্ছে, সব কিছু মিলে কেন জানি মনে হচ্ছে যে সম্পর্কটা এখন আর কিন্তু মানে সৌহার্দ্যপূর্ণ নয়। কেন জানি মনে হচ্ছে যে কোনো জায়গায় বোধহয় একটা সমস্যা তৈরি হয়েছে খুব বড়ভাবে। এবং একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আগে থেকে বলে যে নিশ্চয়তা না দেয় যে আমরা টেস্ট ক্রিকেটও খেলবো, তাহলে পাকিস্তান সম্ভবত যে টি-20 ম্যাচ সব খেলা পাকিস্তানের মাটিতেই হবে, এহসান এটা বলে দিয়েছেন। রাইট, এহসান মানি এটা বলে দিয়েছেন। এবং যদি বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলতে না যায়, তাহলে আমার মনে হয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-20-র জন্যও বাংলাদেশকে যে আতিথেয়তা জানাবে, সেটি আমার মনে হয় যে খুব একটা, সেজন্য তারা সম্ভবত প্রস্তুত নয়। পাকিস্তান কি সেক্ষেত্রে আইসিসির কাছে নালিশ করতে পারে? সেরকম একটা হুমকি অলরেডি এহসান মানি দিয়ে রেখেছেন। কারণটা হলো যে তার যুক্তিটা হলো যে এই মুহূর্তে আপনি কয়েক বছর আগে পাকিস্তানের যেরকমভাবে ক্রিকেট খেলার পরিস্থিতি ছিল তা কিন্তু এখন নেই। আপনি জানেন যে তাদের সর্বশেষ যে পিসিএল হয়েছে, সেই পিসিএলের বেশ কিছু ম্যাচ কিন্তু পাকিস্তানে হয়েছে, এবং সর্বশেষ আপনি পূর্ণাঙ্গ একটি টেস্ট সিরিজ খেলে এসেছে সেখানে শ্রীলঙ্কা। এবং তারও আগে কিন্তু বাংলাদেশ নারী দল সেখানে খেলতে গিয়েছিল, এবং নারী দলের যে রিপোর্ট দিয়েছেন, নারী দলের যে ম্যানেজাররা বা নারী দলের সংশ্লিষ্ট যারা ছিলেন তারা যে রিপোর্ট দিয়েছেন, সেটা কিন্তু খুব পজিটিভ রিপোর্ট যে পাকিস্তানে এখন ক্রিকেট খেলার মতো পরিস্থিতি রয়েছে, নিরাপত্তা নিয়ে তেমন কোনো আশঙ্কা নেই। সব কিছু মিলে কিন্তু পাকিস্তানের পক্ষে যুক্তিটা বেশি রয়েছে। বাট বাংলাদেশের পক্ষে যুক্তিটা হলো যে ভারতকে তারা শ্রীলঙ্কাকে ডেকেছে, ঠিক আছে, তো অস্ট্রেলিয়াকে তারা কি এরকম ভাবে ডাকতে পারবে, বা সাউথ আফ্রিকাকে কি তারা এরকম ভাবে ডাকতে পারবে, বা ইংল্যান্ড কি এই মুহূর্তে পাকিস্তানে খেলার জন্য প্রস্তুত রয়েছে? সবকিছু মিলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও যে এটা গিয়েছে, লজিকটা গিয়েছে যে যেহেতু অন্যান্য দেশের সাথে তারা যখন দুবাইতে বা সৌদি আরবে এই আরব আমিরাতে খেলতে পারে, তাহলে ওয়াই নট বাংলাদেশের সাথে তারা কেন খেলবে না? আর বাংলাদেশ তো 3টি ম্যাচ খেলে দিচ্ছে ওখানে, তো আমরা টেস্ট ম্যাচগুলো ওখানে খেলি। আর তারপর একটা বিষয় আপনি দেখবেন যে মাথার উপরে কিন্তু এত চাপ নিয়ে টেস্ট ক্রিকেট খেলা যায় না। আপনি টি-20 ম্যাচ আপনি 3 দিনে একটি ভেন্যুতে খেলে ফেললেন, কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে হলে আপনাকে কিন্তু 5 দিন 2 দিনের জন্য 10 দিন লাগবে, এবং এটার মাঝখানে কিন্তু সময় আরও 5 দিন বা 5 থেকে 7 দিনের মতো লাগবে। সব কিছু মিলে 15 থেকে 17 দিন আপনি এই দুটো টেস্ট ম্যাচ খেলার জন্য দুটো ভেন্যুতে যাবেন, নিরাপত্তার বিষয় রয়েছে, আপনি ঘাড়ের পিছনে বন্দুক নিয়ে সারাদিন আপনি ক্রিকেট খেলার চিন্তা করতে পারবেন না। বিশেষ করে নিউজিল্যান্ডের যে অভিজ্ঞতা, ক্রাইস্টচার্চের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পর ক্রিকেটাররাও কতটা মানসিকভাবে ফ্রি হয়ে খেলতে পারবে সেটা নিয়েও সন্দেহ আছে। এবং বিসিবি প্রধান তো বলেই দিয়েছেন যে আমরা খেলোয়াড়দের উপরে কোনো জোর করব না। রাইট, সেটি একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি এত কড়া নিরাপত্তার মধ্যে যদি আপনি ক্রিকেট খেলতে যান, শুধুমাত্র মাঠে যাবেন এবং মাঠ থেকে হোটেলে আসবেন, এবং হোটেল থেকে আপনি বাইরে কিন্তু বেরোতে পারবেন না খাওয়ার জন্য, আপনাকে হোটেলের মধ্যেই থাকতে হবে। ঠিক শ্রীলঙ্কার টিমের মধ্যে কিন্তু যা অবস্থা হয়েছে, আমরা দেখেছি যে শ্রীলঙ্কার টিম যখন ক্রিকেট মাঠ থেকে হোটেলে ফিরেছে তারা কিন্তু বেরোতে পারেনি, এবং হোটেলের বারান্দায় তারা কিন্তু ক্যারাম বোর্ড খেলছে। সো এইভাবে ক্রিকেট কিন্তু হয় না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সবসময় যদি নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, তাহলে মাঠের ক্রিকেটে আপনি কিভাবে নিজেকে মনোনিবেশ করবেন, সেটি করতে পারবেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই সিরিজে খেলতে না যায়, তাহলে সেটি আমার মনে হয় যে খুব একটা ইললজিক্যাল কোনো কিছু হবে না। কারণ আপনি ক্রিকেট এবং আপনার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সবকিছু আপনাকে সৌহার্দ্যপূর্ণভাবে রাখতে হবে, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে খেলার চেয়ে জীবনের নিরাপত্তাটা কিন্তু অনেক বড় বিষয়। কোনো একটা রাইট, সেফটি ফার্স্ট, কোনো একটা বিষয় যদি ঘটে যায় আপনি পরে আফসোস করে কোনো লাভ নেই। সো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা চিন্তা করছে খুব ভেবেচিন্তেই চিন্তা করছে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি কথা, এর মধ্যে আরেকটি ব্যাপার নিয়ে একটু আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি বলেছেন 2021 সাল থেকে তিনি সুপার সিরিজ ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সাথে আরেকটি দল নিয়ে একটা সুপার সিরিজের আয়োজন করবেন। প্রথমে ইন্ডিয়া হবে, তারপর এই 3টা দেশেই ঘুরে ফিরে খেলাগুলো হবে। এবং এটা নিয়ে ক্রিকেট বিশ্বে এটা কি আবার 3 মোড়ল তত্ত্বে ফিরে গেল কিনা ভারত, সেরকম একটা কথা উঠেছে। সেটা আপনার কি মনে হচ্ছে? দেখুন, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
নিউজিল্যান্ড এখন থার্ড দলটা আর কে হবে এখন পর্যন্ত, ফোর্থ দলটা কে হবে এখন পর্যন্ত তারা বলেনি। তারা কিন্তু নিউজিল্যান্ডের কথাই মনে হচ্ছে না, এখন পর্যন্ত তারা জানেই না এটা সাউথ আফ্রিকা হবে নাকি নিউজিল্যান্ড হবে সেটি। এই তিনটি দল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই তিনটি দল যদি বা এই তিনটি দেশ যদি আইসিসিতে কোনো একটা প্রস্তাব নেয় বা পাশ করা উঠায়, তাহলে কিন্তু সেটা পাশ করানো তাদের জন্য খুব একটা কঠিন কোনো বিষয় হবে না। আর সৌরভ গাঙ্গুলির একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে সৌরভ গাঙ্গুলি কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরেই একটা মাস্টার স্ট্রোক খেলেছেন বাংলাদেশের সাথে, গোলাপি বলে পিঙ্ক টেস্ট তিনি চালু করেছেন। এটি একটা জিনিস। এবং সৌরভ গাঙ্গুলি কিন্তু জানেন যে তিনি এখানে যে কয় বছর থাকবেন এমন কিছু সিদ্ধান্ত তাকে নিতে হবে, ঠিক খেলোয়াড়ি জীবনে তিনি যেরকমভাবে নিজেকে একটু আলাদা করে চিনাতে পেরেছিলেন, প্রশাসক হিসাবেও কিন্তু তিনি সেরকমভাবে নিজেকে মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছেন। সো আমার মনে হয় এই যে সুপার সিরিজের আয়োজনের কথা তিনি বলছেন, এটিও কিন্তু একসময় অতি অবশ্যই হবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এর আগে কিন্তু এই সুপার সিরিজ কিন্তু এর আগে কিন্তু হয়েছিল, ওয়ানডে ক্রিকেটে কিন্তু হয়েছিল, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরা কিন্তু একসাথে 4টি দল হয়ে একসাথে কিন্তু টেস্ট ক্রিকেট খেলতো। তখন আইসিসির এই মানে এত বেশি আপনার প্রভাবক ভূমিকা ছিল না, আইসিসি সবকিছু নিয়ে এত বেশি কিন্তু আপনার কন্ট্রোল করতে পারতো না। দ্বিপাক্ষিক সিরিজগুলো কিন্তু তারা নিজেরাই কন্ট্রোল করতো সব দলগুলো। এটা নিয়ে দেখলাম একটা মজার কথা, যেমন রশিদ লতিফ বলেছে যে এই সুপার সিরিজটাও 3 মোড়ল তত্ত্বের মতো ব্যর্থ হবে। এবং আরেকটা জিনিস খুব মজার আমি দেখলাম যে আইসিসির তো আগের নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কন্ট্রোল, মানে সেই মানে সাম্রাজ্যবাদী বা এরকম একটা ধারণা থেকে মানে খুব একটা বেরিয়ে আসতে পেরেছে বলে মনে হয় না। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এখনও তাদের সেই আভিজাত্য তারা মনে করে যে তারা এখনও ক্রিকেটের মূল নিয়ন্ত্রক তারা, এবং সাথে ভারতকে পেয়েছে, ভারত যেহেতু মানি জেনারেট করে। এবং এটার জন্য সবচেয়ে বড় যে সংখ্যাটা তৈরি হয়েছে, আইসিসির ফান্ডে কি কোনো সমস্যায় পড়বে যদি তারা নিজেরা এরকম ম্যাচ আয়োজন করে মেইন শেয়ারটা নিয়ে যায়? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় যে আপনি এই 4টা দল যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করে সেটার ভাগ তো কিছুটা আইসিসি অবশ্যই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে আমার মনে হয় যে এই ধরনের সিরিজ হলে খুব একটা খারাপ হবে না। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোন দলগুলো খেলবে। আমার মনে হয় এই বিষয়ে একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসা উচিত, চিন্তা করা উচিত যে আপনি বছর শেষে যে 4টা দল, যে দলগুলো আপনার র্যাঙ্কিংয়ে যে 4টা দল শীর্ষে থাকবে, সেই দলে যদি বাংলাদেশও থাকে তাকে নিতে হবে। সো আমার মনে হয় যে এই বিষয়ে যদি একটা কনফার্ম করতে পারে এই আইসিসি, তাহলে আমার মনে হয় যে এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকটা বড় প্রশ্ন আছে যে আইসিসি যে নিজেরা যে শিডিউল তৈরি করে রেখেছে তার মধ্যে কি প্রভাব পড়বে না? কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে। কারণটা হলো যে আপনি আর খেলার সুযোগ কই, সময় কই, তখন কিন্তু এই যে দলগুলি রয়েছে সেই দলগুলি হয়তো নিজেদের মধ্যে হয়তো একটি ওয়ানডে ম্যাচকে কমিয়ে দিবে, অথবা দেখবেন যে আপনি সময় কিন্তু কোনো এক দিকে থেকে বের করে নিতে পারবে। কারণটা হলো যে আপনি আইপিএলের জন্য যখন একটা আলাদা পুরো সময় বের করে নিতে পেরেছেন, তাহলে আমার মনে হয় যে এটার জন্য একটা নির্দিষ্ট সময় কিন্তু অতি অবশ্যই বের করে নেওয়া যাবে। এবং তারা কিন্তু আপনি দেখবেন যে কোন সময়টা বের করছে, তারা কিন্তু বলছে যে ভারতে খেলা হবে কখন, অস্ট্রেলিয়া খেলা হবে কখন। অস্ট্রেলিয়া কিন্তু আপনার সামারে খেলা হবে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে, এবং ভারতে খেলা হবে কখন মার্চ থেকে আপনার জুন পর্যন্ত। সো আমার মনে হয় যে এই সময় আপনার এই দুই দেশের ক্রিকেটের যে আপনার গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো চিন্তা করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিতে পেরেছেন। তবে আমার মনে হয় যে এই টুর্নামেন্টটা খুব ভালো হবে যদি সেরকমভাবে হয় যে আপনি 1 থেকে 4-এর মধ্যে যে দলগুলো থাকবে র্যাঙ্কিংয়ে, সেই দলগুলোকে নিতে হবে। নট নেসেসারি যে শুধুমাত্র ভারত, পাকিস্তান এবং ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, যেটি তাহলে আমার মনে হয় যে 3 মোড়লের যে তত্ত্ব, যদি সেই র্যাঙ্কিং এর সাথে চলে যায়, সাথে চলে গেলে ইংল্যান্ড বাদ হবে। আমি যেটি বললাম যে চারে যদি বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশকে নিতে হবে। তাহলে আমার মনে হয় যে মানে 3 মোড়লের তত্ত্ব যেটি উঠছে, 3 মোড়লের তত্ত্বর কথা তখন কেউ বলবেন না। তখন বলবেন যে হ্যাঁ, তোমার যদি সুযোগ থাকে, তোমার যদি খেলার ইচ্ছা থাকে, তাহলে তুমি 4-এ আসো, বা 3-এ থাকো, বা 1-এ থাকো, 2-এ থাকো। সো আমার মনে হয় যে এটি করলে আপনি দেখবেন যে একটা ডিভাইডেন্ড বা মানে ভাগাভাগির যে একটা বিষয় চলে এসেছে আইসিসির মধ্যে, সেই বিষয়টা হয়তো থাকবে না। আচ্ছা, তো অনেক ধন্যবাদ কায়সার ভাই। আমরা আলাপ করছিলাম ক্রিকেট নিয়ে এবং সুপার সিরিজ। যাই হোক, মানে ক্রিকেটটাকে যদি গ্লোবাল গেম করতে হয় তাহলে তো সবাইকে নিয়েই যেটা করার দরকার সেটাই করা উচিত। রাইট।